আমার হাসব্যান্ড যখন দ্বিতীয় বিয়ে করে তখন আমার প্রেগনেন্সির 2 মাস চলছে। কিন্তু আমি যে প্রেগনেন্ট সেটা সে জানতো না। কারণ সেদিন সকালেই আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি। ও অফিস থেকে ফিরলেই আমি তাকে সারপ্রাইজ দেবো এটা ঠিক করে রাখি। কিন্তু সে যে আমার জন্য আরো বড় এক সারপ্রাইজ নিয়ে আসবে তা তো আমি কখনো ভাবিইনি। সন্ধ্যাবেলায় দরজা খুলে তার পাশে এক নতুন বউকে দেখলাম। দেখে তখন আমার বুঝতে অসুবিধা হয়নি মেয়েটি কে, নিশ্চয়ই ওর কোনো একটি গার্লফ্রেন্ড। আমাকে কিছু না বলে সে মেয়েটিকে নিয়ে উপরে চলে যায় আমাদের রুমে। আমি পাথরের মতো সেখানে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর আমার স্বামী নিখিল একটা ব্যাগ নিয়ে নিচে নেমে এলো এবং ব্যাগটা আমার সামনে রেখে তার থেকে একটা কাগজ বের করে আমাকে এগিয়ে দিয়ে বলল, তুমি সই করে দাও, এটা আমাদের ডিভোর্স পেপার এবং তুমি এই বাড়ি থেকে চলে যাও। এ কথা শোনার পর আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকি। আমি ঘটনাটার জন্য তো কোনো রকম প্রস্তুত ছিলাম না। আমার হাত পা কাঁপতে শুরু করে, মাথা ঘুরতে থাকে। এই মুহূর্তে আমি কোথায় যাব, কার কাছে যাব, আর কি বা আমি বলবো। কিন্তু আমি আর কিছু বলতে পারলাম না। শুধু কাগজটাতে সই করলাম, কিছুক্ষণ বসে অপেক্ষা করলাম। প্রয়োজনে কিছু জামা কাপড় গোছালাম। গুছিয়ে ভাবলাম বাবার বাড়ি যাওয়া ছাড়া তো আমার আর কোথাও জায়গা নেই, আমি সেখানেই যাব। আসার আগে দেখছি যে আমার শাশুড়ি মা তার নতুন পুত্রবধূকে বরণ করে ঘরে তুলছে। বাড়ি থেকে বেরিয়ে আসার পর আমার ভেতর থেকে কান্নাগুলো সব বেরিয়ে আসতে চাইছে। বিয়ের 6 বছর পর নিখিল কেন এরকম করলো, কেন এই সিদ্ধান্ত নিল সেটা আমি জানতাম, বুঝলাম। কিন্তু এইভাবে নেবে এটা আমি বুঝতেও পারিনি। তাই কিছুই আর বললাম না। আর কাউকে কিছু জানানোরও প্রয়োজন মনে করলাম না। কেউ জানেও না যে সে বাবা হতে চলেছে। একটা গাড়ি নিয়ে আমি বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছিল। আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র সন্তান। কোনো সময় বাবা মায়ের কথা আর অমান্য হয়নি। তাই বাবা যখন বিয়ের কথা বলেছিল তখন তাকে বলেছিলাম যে সে ছেলেকে সে আমার জন্য পছন্দ করবে, আমি তাকেই তো বিয়ে করব। বাবা জানতে চেয়েছিল যে আমার কোনো পছন্দ আছে কিনা। যেহেতু আমার কোনো পছন্দ ছিল না তাই বাবার কথা আমি আপত্তি করিনি। বাবা মার পছন্দ মতোই নিখিলের সাথে আমার বিয়েটা হয়ে গেল। যখন বিয়ে হয় তখন আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি। এরপর আমি পড়াশোনা করতে চেয়েছি, কিন্তু শাশুড়ি মা প্রচন্ড আপত্তি করে। পরে নিখিলও আমায় সাহায্য করে, অনেক জোরাজুরির পর আমি মাস্টার্স কমপ্লিট করি। এই মাস্টার্স কমপ্লিট করার পর আমরা বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করি। কিন্তু অনেকদিন চেষ্টা করার পর তখন কোনোভাবে আমি কনসিভ করতে পারছিলাম না। দুজনেই ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার দুজনকেই টেস্ট করতে দিল। কিন্তু টেস্টের রিপোর্ট পাওয়ার পর ডাক্তার জানে আমাদের কারোরই কোনো সমস্যা নেই, সময়ের অপেক্ষা ছাড়া আর কিছু নয়। কিন্তু নিখিলের ধারণা হলো যে কারোর যদি সব বাচ্চা হওয়ার সমস্যা নাই থাকে তাহলে বাচ্চা কেন হচ্ছে না। ধীরে ধীরে ও আমার সঙ্গে ব্যবহারটা খারাপ করতে শুরু করলো। ওকে অনেক বোঝালাম যে ঈশ্বর যখন দেবেন তখনই নিতে হবে, তা না হলে এভাবে তো আর নেওয়া যায় না, কারোর যখন কোনো সমস্যাই নেই। কিছুদিন পর আমার শাশুড়ি জানতে পারলো আমাদের বাচ্চা হচ্ছে না। তখন সে ভাবলো যে আমি এই ব্যাপারে অক্ষম। সে তখন আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করার জন্য চাপ দিতে শুরু করে। অদ্ভুতভাবে আমি দেখি নিখিলও কিভাবে বদলে যাচ্ছে, শুধু মার কথাই শোনে। আমাকে মানসিকভাবে টর্চারও করে, উঠতে বসতে নানাভাবে কথা শোনায়। কথায় কথায় রেগে যায়, রাত করে বাড়ি ফেরে। কিছু জানতে চাইলেই রাগারাগি করে। হঠাৎ একদিন নিজের ভেতরে আমি কিছু পরিবর্তন লক্ষ্য করি। প্রথমে সেগুলোকে খুব একটা পাত্তা দিইনি, কিন্তু যখন আমার পরিবর্তনগুলো দীর্ঘদিন ধরে চলে তখন আমি একটা প্রেগনেন্সি টেস্ট করাই। পরদিন সকালে চলে গেলাম আমি টেস্ট করাতে এবং রিপোর্টটা আসলো সন্ধ্যার দিকে। আমি রিপোর্টটা সেদিন দেখলাম, দেখে আমি বিশ্বাস করতে পারছি না। পরের দিন ডাক্তারের কাছে যাই সকালে, গিয়ে আবার ভালো করে রিপোর্টটা দেখাই। হ্যাঁ, আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি। আমার খুশিতে কান্না চলে আসলো যে আমি 2 মাসের প্রেগনেন্ট। আমি ভাবতে থাকি কি করে কি আমি নিখিলকে কথাটা বলবো, ও তো চমকে যাবে। অপেক্ষা করে আছি, সন্ধ্যার দিকে ও আসলে আমি বলবো। কিন্তু ও যে আমার জন্য আরো বড় চমক রেখে দিয়েছে সেটা তো বুঝতেই পারিনি। আমি যদি তখন বলতাম যে নিখিল বাবা হতে চলেছে তাহলে হয়তো সে বাচ্চার জন্য আমাকে মেনে নিত। কিন্তু আমি চাইনি এরকম একটা স্বার্থপর মানুষের কাছে আমি বাচ্চার দোহাই দিয়ে থাকতে। আচ্ছা, সে কি আমাকে 6টা বছর একটু ভালোবাসতে পারেনি? সবসময় শুনেছি মানুষ যখন কাউকে ভালোবাসে নিজের সবটুকু দিয়ে তখন সে তার হাতটা ধরে রাখে, সকল দুর্যোগে একসাথে পথ চলে। নিখিল আমাকে ভালোবাসতো যদি তাহলে আমার হাত যেভাবে ছেড়ে অন্য একজনের হাত ধরতে পারতো না। ও যেমন বাবা ডাক শোনার জন্য পাগল ছিল, আমিও তো তেমন মা ডাক শোনার জন্যই পাগল ছিলাম। কই, আমি তো তার জন্য অন্য কোনো পুরুষের হাত ধরিনি। এরপর আমি বাবার বাসায় আসার পর মা বাবা আমাকে একলা দেখে জিজ্ঞেস করলো যে কেন আমি একা এলাম, নিখিল কোথায়?
নাকি ও পরে আসবে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমি হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিলাম এবং বাবা মাকে সবটা আমি খুলে বললাম। বাবা মা তো আমার কথা শুনে স্তব্ধ হয়ে গেল। তখনই নিখিল এবং তার পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা বলে, কিন্তু আমি চাইনি যে এরপরে কোনো আমাদের মধ্যে আর কোনো রকম ঝামেলা থাকুক। আমাদের তো ডিভোর্স হয়েই গেছে, এখন আইনি ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর ও যদি এখন জেনে যায় যে আমি মা হতে চলেছি, হয়তো আবার বাচ্চাটাকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে। আমি সেটা একদম চাই না, কারণ এই বাচ্চাটাই আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন। শেষ পর্যন্ত নিজেকে শান্ত করে বাবাকে বললাম যে, বাবা আমাকে এই শহর থেকে অনেক দূরে নিয়ে যাও, এই শহরে আমার আর ভালো লাগছে না। এত স্বার্থপরতা, যদিও সব জায়গাতেই তাই, তবে চেনা শহরে চেনা মানুষগুলোর এই স্বার্থপরতার মধ্যে আমি আর থাকতে চাইলাম না। এখানে বাতাসে যেন বিষ। দুদিন হয়ে গেল বাবার বাড়িতে। বাবাও জোর কদমে শুরু করেছে কোথায় নিরাপদভাবে আমাকে রাখা যায়। লেখাপড়া যখন জানি, নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা তো হবে। আমি আমার সন্তানের ওপর এই স্বার্থপর লোকেদের কোনো ছায়া ফেলতে চাই না। ডিভোর্সের ঠিক 20 দিন পর আমি শহর ছেড়ে চলে গেলাম। এখনো আমি অপেক্ষায় আছি আমার সন্তান আসার। এর পরে কি হয় দেখা যাক, আমার ভাগ্যে কি লেখা আছে।